মারাত্মক চিঠি। মুষলধারে বৃষ্টির মধ্যে এক ব্যক্তি নিজের মাথায় করে একটি কাঠের বাক্স নিয়ে একটি এতিমখানার উদ্দেশ্যে ছুটে যাচ্ছিল। তারপর সে একটি এতিমখানার দরজার বাইরে ওই বাক্সটি রেখে এতিমখানার ডোরবেল বাজিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডোরবেলের আওয়াজ শুনে যখনই এতিমখানার অর্ডার দরজা খুলে, তখন সে তার পায়ের সামনে একটি বাক্স দেখতে পায়। সে দেখে কেউ একজন দুদিনের একটি বাচ্চাকে অনেকগুলো চিঠি মুড়িয়ে কাঠের বাক্সে বন্দি করে এতিমখানার বাইরে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। এক মহিলা স্টাডি টেবিলের উপরে বসে কান্না করতে করতে কারো উদ্দেশ্যে চিঠি লিখছে। তার হাত পা জুড়ে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু তার চিঠিতে লেখা একটা অক্ষরও কাগজে ফুটে উঠছে না। সে সম্পূর্ণ চিঠি লিখে যেটাকে ভালোভাবে মুড়িয়ে একটি কাঠের বাক্সে রেখে সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু এখনো তার একটি কাজ করা বাকি, যেটা করার জন্য সে উপরের ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে রেখেছিল। সে যখন ওই শাড়িটাকে ফাঁস বানিয়ে চেয়ারের উপর দাঁড়ায়, তখন দুজন ব্যক্তি দরজা ভেঙে ভেতরে চলে আসে। সুখ এত তাড়াতাড়ি আসে না কুমুদ, তার জন্য প্রথমে অনেক কষ্ট সহ্য করতে হয়। যে দুই ব্যক্তি দরজা ভেঙেছিল তাদের মধ্যে একটি মহিলাও ঘরে ঢুকেছিল, যে কিনা কুমুদের আত্মহত্যা করার চেষ্টা নস্যাৎ করে দিলেন। তাহলে আমাকে মেরে ফেলছো না কেন? কেন আমাকে বাঁচিয়ে রেখেছো ছটফট করার জন্য? তুমি যা চাও আমি তো তাই তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমি একটা মৃত বাচ্চা জন্ম দিয়েছি, তাতে আমার কি দোষ? ফল খারাপ হলে গাছ কাটা হয় না, বরং তার চিকিৎসা করা হয়। আর তোরও চিকিৎসা করা হবে। ওকে বেসমেন্টে নিয়ে আসো। ওই মহিলার আদেশ শুনে কুমুদ ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ শাড়ির ফাঁস গলায় নিয়ে লাথি মেরে চেয়ার ফেলে দিল আর শূন্যে ভাসতে লাগলো। কিন্তু তারা শীঘ্রই তাকে ফাঁদ থেকে নামিয়ে বেসমেন্টে নিয়ে গেল। আসলে বেসমেন্টে একটা অপারেশন চেম্বার ছিল। সেখানে আগে থেকে চারদিকে রক্ত আর মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এসব দেখে কুমুদ জোরে জোরে চিৎকার করতে লাগলো। সে ভেবেছিল তার চিৎকার শুনে কেউ হয়তো তাকে সাহায্য করতে আসবে, কিন্তু তার আওয়াজের বিপরীতে অনেকগুলো নবজাতক বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছিল। আর কিছুক্ষণ পর কুমুদকে অপারেশন টেবিলের উপর শুয়ে বেঁধে ফেলা হয়। তারপর কুমুদকে অজ্ঞান না করে কুমুদের চিকিৎসা শুরু করা হলো। অনেক চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি করার পর কুমুদ ছটফট করতে করতে নিজের প্রাণ ত্যাগ করল আর জীবিত থেকে মৃত পরিণত হলো। অন্যদিকে কুমুদ যেই বাক্সে তার লেখা চিঠিগুলো ফেলে রেখেছিল, তার ভেতরে কিছু একটা নড়াচড়া করতে শুরু করে। এমন সময় এক ব্যক্তি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে ঢুকে আর ওই বাক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায়। 27 বছর পর রাজীব আর সুহানি বিয়ের 3 বছর হয়ে গিয়েছে। তারা তাদের দ্বিতীয় হানিমুন উদযাপন করার জন্য দেহরাদুন এসেছে, কিন্তু শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে তারা এমন একটা বাংলো বেছে নেয় যেটাতে কেউই যায় না। বাংলোটি তো ভালোই রাজীব, কিন্তু অনেক দূরে হয়ে গেল না? হ্যাঁ, দূরত্ব তো আমাদের মাঝে অনেকটা বেড়ে গিয়েছে। সেটা কমানোর জন্যই আমরা এখানে এসেছি। এখন আর ভেবো না, এই জায়গাটারও একটা নিজস্ব ইতিহাস আছে। ইতিহাস? দেখেছো, তোমার রিপোর্টিং এর মস্তিষ্ক আবার জেগে উঠেছে। খবর শুনতে না শুনতেই আবার রিপোর্টিং চালু। না বলতে চাইলে বলো না, কিন্তু এসব ফালতু জোক মারো না। এখন আমার এসব জোক শুনলে হাসি আসে না। আচ্ছা বাবা, ঠিক আছে বলছি। এই বাংলোটি একসময় একটি প্রসূতি হাসপাতাল ছিল। এখানে সেই সব মহিলাদের ডেলিভারি করা হতো যাদের বিয়ে হয়নি বা যাদের স্বামী তাদের ঘর থেকে বের করে দিয়েছে। তারপর একদিন এমন একটি ঘটনা ঘটে যা সবকিছু বদলে দেয়। কিন্তু 7 বছর আগে একজন এই সম্পত্তির উপর দাবি করে মামলা করেন এবং ওই মামলায় জিতেও যান। স্বামী রাজীবের কথা শুনে এক মুহূর্তের জন্য সুহানি ভাবনার জগতে হারিয়ে যায়। এমন সময় তার মনে হয় বাংলোর জানালা উকি মেরে কে একজন তাকে দেখছে, কিন্তু যখন সে লক্ষ্য করে সেদিকে তাকায়, তখন কাউকেই দেখতে পায় না। তারপর সুহানি এটাকে নিজের মনের ভুল ভেবে তার স্বামী রাজীবের সাথে বাংলোর ভেতরে ঢুকে যায়। বাংলোতে দুজনকে স্বাগতম জানাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন এক মধ্যবয়সী মহিলা। হাই, আমি ম্যাডাম লিলি। আমাদের এই পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি তো? ম্যাডাম লিলির কথা শুনে সুহানি মুচকি হেসে নাসূচক মাথা নাড়ায় আর খুব মনোযোগ দিয়ে বাংলোটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় ম্যাডাম লিলি সুহানিকে জিজ্ঞাসা করলো, কততম মাস চলছে? ম্যাডাম লিলির কথা শুনে সুহানি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। সে চমকে উঠে ম্যাডাম লিলিকে জিজ্ঞাসা করলো,
আপনি কিভাবে জানলেন আমি গর্ভবতী? আরে ভাই, এটা আমার প্রফেশন। আমি একজন মেটার্নিটি ডক্টর, এটাই তো আমার কাজ। কেন, তুমি কি ভেবেছিলে আমি কোনো ভূত পেতনি যে আপনি সব জেনে যায়? ম্যাডাম লিলির কথা শুনে সুহানি হেসে ওঠে। সুহানিকে অনেকদিন পরে ভাবে হাসতে দেখে রাজীবের এখানে আসাটা ঠিক মনে হয়। কথোপকথনের পরে রাজীব আর সুহানি ম্যাডাম লিলির সাথে ডিনার করেন। তারপর সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাজীব আর সুহানি সারাদিনের দৌড়াদৌড়িতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই দুজন গভীর ঘুমে তলিয়ে যায়। রাত যখন তার মাঝ রাস্তায় পাড়ি দিয়ে ফেলেছিল, তখন সুহানির মনে হয় কে একজন তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। রাজীব, আমাকে ঘুমাতে দাও, আমি খুব ক্লান্ত, কালকে এসব করা যাক। সুহানি ঘুমের মধ্যে ফিসফিস করতে করতে যখন পাশ ফিরে, তখন তার হাত তার পায়ে শুয়ে থাকা রাজীবের গায়ের উপর পড়ে। এক মুহূর্তের মধ্যে সুহানির ঘুম পড়ে যায়। রাজীব তো পাশে ঘুমিয়ে আছে, তাহলে তখন আমার পায়ের কাছে কে ছিল? নিজেকে এসব বলে যখন সুহানি বিছানার নিচে তাকায়, তখন সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই সে ঘরের বাইরে একটি কয়েন পড়ার আওয়াজ শুনতে পায়। সুহানি যখন বাইরে বের হয়, তখন মাটিতে একটি কয়েন পড়ে থাকতে দেখে। তার কিছুটা সামনে আরো একটা কয়েন পড়ে থাকতে দেখে, তার কিছুটা সামনে আরো একটা। সুহানি একের পর এক কয়েন কুড়িয়ে নিতে নিতে একটি দরজার কাছে চলে যায়। সে যখন দরজা খুলে ভেতরে তাকায়, তখন দেখে ঘরের ভেতরে কালো অন্ধকার ছেয়ে আছে, আর ওই ঘরের ভেতরে সে আরো একটা বাক্স দেখতে পায়। সুহানির সন্দেহ বাতিক হয়ে ওই বাক্সের কাছে পৌঁছাতেই হঠাৎ করে এক ঝটকায় ওই ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আর ঘরের কোণা থেকে অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। এতগুলো বাচ্চার আওয়াজ শুনে ভয়ে সুহানির গলা শুকিয়ে যায়। সে তৎক্ষণাৎ তার ফোনের ফ্ল্যাশলাইট চালিয়ে ঘরের ভেতরে মারে। সে যা দেখে তা দেখে তার রক্ত ঠান্ডা হয়ে যায়। এই ঘরের ভেতরে 1 বছরের কম বয়সী নবজাতক বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, যাদের চোখের জায়গায় দুটো কালো গর্ত পুঁতে রাখা হয়েছে। সবগুলো বাচ্চাই আস্তে আস্তে সুহানির দিকে এগিয়ে আসছিল। তারা কিছুক্ষণের মধ্যে সুহানিকে ভিজে ফেলে তার মাংস ছিলে খেতে লাগে। সুহানি ভিজে রক্তে রক্তাক্ত হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। প্রতিটি নিঃশ্বাস ত্যাগের জন্য চিৎকার করে ভিক্ষা চাইছিল, কিন্তু এখানে তার সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছিল না। কিন্তু যখন তার মনে পড়ে তার ভেতরে একটি ছোট জীবন বেড়ে উঠেছে, তখন সুহানি নিজের সাহস সঞ্চয় করে বাচ্চাদের পিষে ফেলে ওই বাচ্চার দিকে এগিয়ে যায়, যেটা সেই ঘরের ভেতরে ঢোকার আগেই দেখেছিল। ওই বাক্সটি তখনও নড়াচড়া করছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, শত শত নবজাতক বাচ্চা যারা কিনা কিছুক্ষণ আগে সুহানির রক্তে পিপাসু হয়ে বসেছিল, তারা কেউই ওই বাক্সের কাছে আসছিল না। সে তাৎক্ষণিক বুঝতে পেরে যায় এই বাক্সটি তাকে মরার হাত থেকে বাঁচাতে পারবে। এসব ভেবে সুহানি যখনই ওই বাক্স খুলে, তখন সেটার ভেতর থেকে প্রখর একটি কালো আলো বেরিয়ে আসে। ওই আলোর কারণে সুহানির চেহারা ঝলসে যায়, কিন্তু সে ওই বাক্স বন্ধ করার আগে নিজের হাত ওই বাক্সের ভেতরে ঢুকে সেটার ভেতর থেকে কিছু একটা বাইরে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু সেই বেচারি তো আর জানতো না যে সে নিজেই নিজের মৃত্যুর মুখে হাত দিয়েছে। সুহানির বারবার মনে হচ্ছিল সে কোনো এক হিংস্র প্রাণীর দাঁতের মাঝে নিজের হাত রেখে দিয়েছে। সুহানি যখন তার সর্বশক্তি দিয়ে তার হাতটি টেনে বের করলো, তখন দেখলো তার পুরো হাত রক্তে ঢেকে দিয়েছে, কিন্তু সে তবুও তার সমস্ত শক্তি দিয়ে কিছু একটা ধরে রেখেছিল, একটা চিঠি। ভাই, ভালোই লাগলো। এরকম জিনিস যদি রোজ রোজ টেস্ট করা যায়, তাহলে আর বউ দিয়ে কি হবে? হ্যাঁ, রামেশ তার মাথা থেকে ঘাম মুছে তারপর তার প্যান্ট অ্যাডজাস্ট করে খাটের উপর থেকে নামছিল। রামেশের কথা শুনে ত্রিলোক একটু মুচকি হেসে বলে, হ্যাঁ রমেশ, কথাটা তো তুই ঠিকই বলেছিস। আমি নিজেই একটি গাড়ি 2 বছরের বেশি চালাই না, জানি না এই বউটাকে কিভাবে 20 বছর ধরে সামনে রেখেছি। তখনই ভীমা সিগারেট টানতে টানতে রুমের ভিতর ঢুকে। এর কারণটা হচ্ছে, যখন দুঃসময় আসবে তখন মানুষের কাছে আগে থেকেই ফিক্সড ডিপোজিট থাকা উচিত, যেটা খারাপ সবাই কাজে লাগবে, বুঝেছো তো? ভীমার কথা শুনে রামেশ আর ত্রিলোক জোরে জোরে হাসছিল। তখনই হঠাৎ একটি মেয়ের চিৎকার সবকিছু ঠান্ডা করে দেয়।
আরে কি করেছো তোমরা দুইজন এই কুমারী বেচারির সাথে? হ্যাঁ, এরকম জানোয়ারের মতো আচরণ না করলেই পারতে। রুমের ভেতর তারা তিনজন ছাড়া একটি মেয়েও ছিল, যে সেই সময় অর্ধমরা অবস্থায় বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। ভীমা যখন তার কাছে যায় তখন দেখে তার উলঙ্গ শরীর একটি পাতলা সাদা কাপড় দিয়ে ঢাকা। ভীমা তৎক্ষণাৎ তার নার্ভস আর তার শ্বাস চেক করে। তারপর সে বুঝতে পেরে গিয়েছিল এখন এই মেয়েটা আর কয়েক মুহূর্তের মেহমান। আরে এটা কি করেছো তোমরা? আমি 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম আর তোমরা এই মেয়েটাকে জীবিত চিবিয়ে খেয়ে ফেলেছো। মরতে চলেছে বেচারি। যদি কেউ জানতে পেরে যায় আমরা ওকে ধর্ষণ করেছি তাহলে সারা জীবন জেলেই পচে মরতে হবে। ভীমার মাথা গরম হয়ে গিয়েছিল। সে একবার সেই বিছানায় পড়ে থাকা মেয়েটির দিকে তাকায়, যার শরীর শুধু কামড়ানো আর খামচানোর দাগ দেখা যাচ্ছিল। আরেকবার ত্রিলোক আর রামেশের দিকে তাকায়। এত কিছু করার পরও তাদের চেহারায় কোনো অপরাধ বোধ ছিল না। ত্রিলোক, ভীমা আর রামেশ একটি কনস্ট্রাকশন কোম্পানির পার্টনার ছিল। ত্রিলোকের কাছে কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার ছিল, আর যে শেয়ারগুলো বেঁচে গিয়েছিল তা দিয়ে রামেশ আর ভীমা কোনো রকম নিজেদের জীবিকা চালিয়ে নিত। তাই ত্রিলোক যখন ভীমার উচ্চ কণ্ঠ শুনে তখন সেও রেগে মেগে ভীমাকে বলে, আমাদের সামনে মহৎ হওয়ার দরকার নেই, বুঝেছিস? এই মেয়েটিকে গুম করে কে নিয়ে এসেছে? হ্যাঁ, তুই নিয়ে এসেছিস। তুইও এর সাথে যা করেছিলি তাই আমরা করেছি। তো তখন কি ওর কষ্ট হয়নি? হ্যাঁ, তখন তো তুইও ওর কান্না, ওর মিনতি, ওর চিৎকার শুনিসনি। তাই এইসব ফালতু কথা বলা বন্ধ কর, কেমন? আর নিজের সীমানায় থাক, বুঝেছিস? যদি বেশি বকবক করিস না তাহলে এখনই তোকে তোর ভাগের শেয়ার কিনে নিয়ে তোকে রাস্তায় নামিয়ে দেব। ত্রিলোকের কথা শুনে ভীমাও তার ভুল বুঝতে পারছিল, কিন্তু ত্রিলোকের ধমক তার সহ্য হয় না। না, কি বলতে চাস তুই? যা বলার পরিষ্কার ভাবে বল। সব কাজ আমরা করি আর প্রফিট তুই একাই ভোগ করিস। আজ এর একটা সমাধান হবেই হবে। এ কথা বলে ভীমা রেগে মেগে ত্রিলোকের দিকে এগোতে থাকে। ভীমার এত রাগ দেখে ত্রিলোক তার পকেট থেকে বন্দুক বের করে ভীমার দিকে তাক করে দেয়, কিন্তু ভীমা একটুও ভয় পায়নি। তখনও ত্রিলোকের দিকে রাগে চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল। শান্ত হও তোমরা দুজন। ওখানে দেখো মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে, আর এখন তো তার নাক মুখ দিয়েও রক্ত পড়ছে। এখন জলদি বলো কি করব? কেউ কি কিছু ভেবেছো? রামেশের কথা শুনে ত্রিলোক আর ভীমাও সেই মেয়েটির দিকে তাকায়। সে এতটাই যন্ত্রণার মধ্যে দিয়েছিল যে নিজের নখ দিয়ে বিছানার চাদর ছিঁড়ে ফেলছিল। সে ব্যথায় তার পাগুলোকে এমনভাবে নাড়াচ্ছিল যেন এগুলো এক্ষুনি ছুটে পড়বে, কিন্তু তার মৃত্যু আসতে এখনো সময় ছিল। তখনই ত্রিলোক তার বন্দুকটি সোফার উপর রাখে আর সোফার উপর আরাম করে বসে বলে, আরে গুরগাঁওয়ের যেই সাইটটা আছে না, কালকে সেখানেই মাটি ফেলতে হবে। সেখানেই কোথাও একটা দাফন করে দেব ওকে। আমাদের পাপের সাথে আমাদের সকল রাজও দাফন হয়ে যাবে, কিন্তু এর পরিবারের কেউ যেন আবার বিচারের দাবি না করে বসে। ব্যাস। ত্রিলোকের এই কথা শুনে ভীমা বলে, না ত্রিলোক, এমন কোনো সমস্যা হবে না মনে হচ্ছে। বিচারের দাবির জন্য ওর পরিবারের কাউকে থাকতে তো হবে, তাই না? ওর বাবা তো আমাদের কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েই মরে গিয়েছে। মা পালিয়ে গিয়েছে নাকি মরে গিয়েছে সেটা জানি না। ওর 2টি বোন আর 2টি ভাই, ছোট ভাই আছে। তাদের জন্যই আমাদের কোম্পানিতে কাজ করতে এসেছিল। প্রথমে ততটা বিশেষ লাগেনি, কিন্তু তারপর তো তুমি জানোই। প্রথমে টাকার অফার করেছিলাম, কিন্তু ও না করে দিয়েছিল। আমার কথা শুনলই না, বরং চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। আমিও নেশায় ছিলাম, তাই জোর করেই উঠিয়ে নিয়ে আসলাম ওকে আমার কাছে। তারপর তো তোমরা জানোই গত 2-3 দিনে আমরা কত মজা করেছি। ভীমার কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় আর আবার মদ খেতে শুরু করে। দেখতে দেখতে সবগুলো বোতল খালি হয়ে যায়, আর আরও একবার তারা 3 জন নেশায় মাতাল হয়ে যায়। 3 জনই বেডের সামনে থাকা সোফার উপর বসে মেয়েটাকে যন্ত্রণায় কাতরাতে দেখছিল। তার চিৎকার, সাহায্যের জন্য অন্য কাউকে ডাকা সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তখনই রামেশ হঠাৎ দাঁড়ায়।
আমি চেক করে আসছি, মনে হচ্ছে মরে গিয়েছে। রামেশ এটা বলে আবার ওই মেয়েটির কাছে যায়। যখন সে ওই মেয়েটির শ্বাস শোনার জন্য তার কান ওই মেয়েটির মুখের কাছে নেয়, তখনই হঠাৎ মেয়েটি রামেশের কান কামড়ে ধরে তার চেহারা খামচাতে শুরু করে। রামেশকে রক্তাক্ত হতে দেখে ভীমা আর ত্রিলোক হাসছিল। রমেশ, তুই কিছুই করতে পারিস না। তুই অকর্ম ছিলি আর অকর্মই আছিস। এই নে, বন্দুক নিয়ে যা। সবগুলো গুলি ওই মেয়েটির শরীরে ঢুকিয়ে দে। নিজের পার্টনারকে নিজের উপর হাসতে দেখে রামেশ নেশায় পাগল হয়ে যায়। সে কোনো কিছু না ভেবে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে আর তার বুকের উপর বসে তার গলা চেপে ধরে। সেই মেয়েটি আবার তার পা নাড়াচ্ছিল আর নখ দিয়ে রামেশের চেহারা খামচাচ্ছিল। আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না। মেয়েটি রামেশকে এইটুকুই বলতেই শ্বাসনালীর উপর বেশি জোর চাপ পড়ায় মেয়েটির চোখের কর্নিয়া ফেটে যায়। সে এক মুহূর্তের মধ্যে জীবিত থেকে মৃত হয়ে গিয়েছিল। রামেশ যেভাবে মেয়েটিকে মেরেছিল তা দেখে এটা বলা একদমই ভুল হবে না যে রুমের ভিতরে থাকা 3টি মানুষ নয়, রাক্ষস ছিল, যে কখন আর কিভাবে অন্যের ক্ষতি করবে তা কেউ জানতো না। এতটা নিষ্ঠুরভাবে মেয়েটাকে খুন করতে দেখে ত্রিলোক আর ভীমাও অবাক হয়ে গিয়েছিল। 1 মিনিট আগে তারা দুজন যাকে অপকর্ম আর অপদার্থ বলছিল, সেই রামেশ নিজের হাতে ওই মেয়েটিকে মেরে ফেলেছিল। বাহ, আমার সিংহ, আমি তো তোকে বিড়াল ভেবেছিলাম, কিন্তু তুই তো বেশ বড় কলিজার মানুষ। চলো, এই খুশি উদযাপনের জন্য আরো একটি প্যাক বানাই, আর ওই মেয়েটি আর ওর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য 2 মিনিট নীরবতা পালন করি। ত্রিলোক এ কথা বলে সবার হাতে মদের বোতল ধরিয়ে দেয় আর সামনে রাখা টেবিলের উপর 2 মিনিটের টাইমার লাগিয়ে দেয়। ব্যাস 2 মিনিটের জন্য চোখ বন্ধ করব? তাহলে এত আয়োজন কিসের? রামেশের এই কথায় ত্রিলোক বলে, রমেশ, আমরা 3 জনই এখন মাতাল, আর এখন এই সময়ের প্রতি আর খেয়াল রাখতে পারবো না। যদি চোখ খোলে আর আমরা কোনো অন্য পৃথিবীতে চলে যাই, তাহলে এমনিতেও কয়েক ঘন্টা পর সকাল হয়ে যাবে। আর যেটুকুই মদ বাকি আছে সেটাও আমাদেরই শেষ করতে হবে ভাই। তাই 2 মিনিটের 1 সেকেন্ডও বেশি নয়, বুঝেছো? এখন জলদি নিজের চোখ বন্ধ করো আর এই মেয়েটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করো। ত্রিলোকের কথা শুনে রামেশ আর ভীমাও নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। কয়েক মুহূর্ত পার হতে হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ে, যেটা শোনার পর সবার চোখ 1 মুহূর্তের মধ্যেই খুলে যায়। 3 জনই যখন রুমের ভিতরে তাকায়, তখন সেটা আগের মতোই রঙিন ছিল না, বরং পুরোপুরি বিরান আর একদম পুরনো হয়ে গিয়েছিল। চারদিকে অন্ধকার ছিল আর বিছানার উপর থেকে সেই মেয়েটির লাশও গায়েব হয়ে গিয়েছিল। এরই মধ্যে সবাই দরজা কড়া নাড়ার শব্দ শুনতে পায়। এই সময় কে হতে পারে? রমেশ, যা তুই দেখে আয়। ভীমার কথা শুনে রামেশ আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজা খুলে যখন দেখতে যাবে, ঠিক তখনই কেউ একজন রামেশের গলা চেপে ধরে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যায়। সে চিৎকার করে ছটফট করছিল। ত্রিলোক, ভীমা, বাঁচাও আমাকে, এই মেয়েটি আমাকে মেরে ফেলবে। কেউ তো আমাকে সাহায্য কর, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। কিন্তু কিছুক্ষণ পর মৃত্যুর নিস্তব্ধতার মতো সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছিল। ত্রিলোক আর ভীমা তখনও দরজার দিকে তাকিয়েছিল, কিন্তু কারোরই এতটা সাহস হয়নি যে তারা একবার দরজার বাইরে গিয়ে দেখবে। তখনই সবার পায়ের নিচের মাটি সরে যায়। আগে বিছানায় শুয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইছিল, সে এখন ত্রিলোক আর ভীমার সামনে এসে দাঁড়িয়েছিল, আর তার গলায় রামেশের কাটা মাথা আর কাটা হাত পায়ের মালা ঝুলছিল। তার চোখের জায়গায় এখন 2টো কালো গর্ত দেখা যাচ্ছে। কে তুই? আর তুই আমার বন্ধু রমেশের সাথে কি করেছিস? গত 3 দিন ধরে তোমরা আমার শরীর শোষণ করেছো, আমাকে যন্ত্রণা দিচ্ছিলে, আর এখন জিজ্ঞাসা করছো কে? এত দ্রুত আমাকে ভুলে গেলে মালিক?
কি ক্ষতি করেছিলাম আমি তোমাদের? সম্মানের সাথে আমি পরিশ্রম দিয়ে নিজের ভাই বোনের পেট পালার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম। যেই যন্ত্রণার মধ্য দিয়ে আমি এসেছি, সেই যন্ত্রণায় আমি এখন তোমাদের দেব। একজনকে তো শেষ করেই দিয়েছি, এখন তোমাদের দুজনের পালা মালিক। এ কথা বলে সেই মেয়েটি সোজা ভীমার কাছে যায় আর তার বুকের মধ্যে নিজের হাত ঢুকিয়ে প্রথমে তার হার্ট বের করে আনে। তারপর তার মাথায় এত জোরে চাপ দেয় যে তার জিভের সাথে সাথে তার চোখগুলো বাইরে বেরিয়ে আসে। এতেও যখন মেয়েটির মন না ভরে, তখন সে ভীমার শরীর টুকরো টুকরো করে ফেলে। ভীমার এমন মৃত্যু দেখে ত্রিলোকের রক্ত জমে যায়। সে কাঁপতে কাঁপতে ভয়ের কারণে পেছনে সরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে থেমে যায়। তার পেছনে দেয়াল ছিল আর তার চোখের সামনে তার মৃত্যুর ভয়ে ত্রিলোক তার চোখ বন্ধ করে নিয়েছিল। ঠিক তখনই ঘড়ির টাইমার বেজে ওঠে। ত্রিলোক যখন চোখ খোলে, তখন আবার সে তার পৃথিবীতে ফিরে আসে। সে আগে টাইমার বন্ধ করে তারপর একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিজের চারদিক দেখতে থাকে। তার চারদিকে আলো ছিল আর সামনের বিছানায় উপর সেই মেয়েটির লাশটাও। কিন্তু যখনই ত্রিলোক মাটির দিকে তাকায়, তখন সে দেখে রামেশ আর ভীমার শরীরের টুকরোগুলো মাটিতে বিছিয়ে আছে। তাদের দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল তাদের মৃত্যু ঠিক সেইভাবে হয়েছে যেভাবে ত্রিলোক তার অন্য পৃথিবীতে দেখেছিল। কিন্তু পরক্ষণে সে হাড়গোড় ভাঙার আওয়াজ শুনতে পায়। সে যখন আওয়াজের পিছু করে, তখন দেখে সামনের ওই মেয়েটি হাত পা নাড়ছে আর সে কোনো এক পিশাচিনীর মতো উল্টো হামাগুড়ি দিয়ে ত্রিলোকের দিকে এগিয়ে আসছিল। কি হয়েছে ত্রিলোক? নিজের মৃত্যু দেখে ভয় পেয়ে গিয়েছ? এখনো তো তোকে আমি ধরিনি। আয় না, আমাকে একবার ছুঁয়ে দে। আয়, আরো একবার আমাকে ধর্ষণ কর। আয় না, আসছিস না কেন? এই কথা বলতে বলতে মেয়েটি ত্রিলোকের দিকে এগিয়ে যাচ্ছিল। মেয়েটিকে উল্টো আসতে দেখে ত্রিলোকের ভয়ের কোনো সীমা থাকে না। সে যখন তার ভয়কে আর কন্ট্রোল করতে পারছিল না, তখন সে তার পাশে থাকা বন্দুকটি উঠায়। বন্দুক হাতে নিতে ত্রিলোক তার মুখ খুলে আর এক ঝটকায় নিজের মাথার খুলি উড়িয়ে দেয়। হয়তো ঠিকই বলেছিল সেই মেয়েটি, সে কাউকে বাঁচতে দিবে না। সেই মেয়েটি তো তার বদলা নিয়ে নিল। কিন্তু ভারতে প্রায় 16 মিনিটে একটি মেয়ে শোষণ করা হয়। না জানি এরকম কত কেস রোজ ঘটে যেগুলো কখনো আমার বা আপনার নজরে আসেনি। তাই যদি আপনার সাথে বা আপনার কাছের কারোর সাথে এমনটা হয়, তাহলে অবশ্যই আওয়াজ উঠান। কারণ যদি এখন আপনি আওয়াজ না তোলেন, তাহলে এরকম জানোয়ারদের সাহস আরো বেড়ে যাবে। আমার নাম দীপাক। আমি পশ্চিমা উত্তরপ্রদেশের ছোট একটি গ্রামের ছেলে। এই ঘটনাটি 1980 সালের কাছাকাছি সময়ের। সেই সময় আমি লয়ের স্টুডেন্ট ছিলাম। আমি ছোট থাকতেই আমার বাবা মা মারা গিয়েছিল। আমার লালন পালন আমার চাচাই করেছিল। চাচা মশাই আমাদের জেলা কোর্টের মুন্সি ছিলেন। সে আমাকে নিজের সন্তানের মতো লেখাপড়া করে বড় করেছিল। কিন্তু গ্র্যাজুয়েশন আসতে আসতে চাচা মশাই তার চাকরি থেকে রিটায়ার নিয়ে নেয়। পরিবারের 6 জনের জীবনযাপন খুবই কঠিন হয়ে পড়েছিল। চাচা মশাইয়ের পেনশন উটের মুখে জিরার মতো ছিল। আমি চাচাকে সাহায্য করার চেষ্টা করতাম। তখন আমি যেই ছোটখাটো কাজ পেতাম সেটাই আমি করতাম। আমি রাতের অন্ধকারে অটো চালিয়েছি, কাগজ বিক্রি করেছি, শহরের হোটেলের নাইট শিফটে ওয়েটারের কাজ করেছি। কিন্তু আমি সেই সব কাজ করে তত টাকা উপার্জন করতে পারছিলাম না যত টাকা দিয়ে 6 জন মানুষকে খাওয়ানো যাবে এবং সেই সাথে আমার পড়ার খরচ খুব সহজেই চালানো যাবে। এইসব ভাবতে ভাবতেই আমি আমার বাড়ি ফিরে যাচ্ছিলাম। আমার বাড়ি ফেরার রাস্তার পাশে একটি শ্মশান ঘাট ছিল। এই শ্মশান ঘাটের এক অঘরী প্রতিদিন আমাকে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে দেখত। তারপর একদিন সে আমাকে থামিয়ে বলে, তুমি দীপাক না? জি আমি দীপাক। কেন, কি হয়েছে?
কোনো কাজ আছে? সে বড় বড় লাল চোখ দিয়ে আমার দিকেই তাকিয়েছিল এবং তারপর ভারী গলায় আমাকে বলে, তুমি তো বেকার, তুমি কি কিছু টাকা কামাতে চাও? এ কথা শুনে আমি তখন খুশি হয়ে যাই। অন্ধের আর কি দরকার, দুটি চোখ। জি অবশ্যই, কিন্তু কি কাজ করতে হবে আমাকে? দেখো বাবা, আমি তোমাকে সবকিছু পরিষ্কারভাবেই বলে দিচ্ছি, যেন তুমি আমাকে পরে ভুল না বুঝো। আসলে আমি একজন সন্ন্যাসী অঘরী। জনকল্যাণের জন্য মাঝে মধ্যে আমাদের কিছু কাজ করতে হয়। এসব কাজ গ্রহ নক্ষত্র আর কাল যোগের জটিল গণনার পরেই করতে হয়। এমন একটি কাজ আমি তোমাকে দিয়ে করাতে চাই। এই কাজটি আগামী শনিবার রাতে করা হবে। এমনিতে তেমন কোনো কঠিন কাজ নেই, মাত্র 15 মিনিটের কাজ। হ্যাঁ, এই কাজটা করে দিতে পারলে আমি তোমাকে 5,000 টাকা দেব। 5,000? আমার মাথা তখন চক্কর দিয়ে উঠল। কি আছে এই সিদ্ধিতে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। এতে অঘরী বলে, তোমার ও নিয়ে এত ভাবতে হবে না, ব্যাস এতটুকু বুঝে নাও, এগুলো জনকল্যাণের জন্যই করা হচ্ছে। তোমাকে শুধু ভাত রান্না করে নিয়ে আসতে হবে। 15 মিনিটে 5,000 টাকা জীবনে কামিয়েছ। অঘরী এক একটি শব্দ চিবিয়ে চিবিয়ে বলছিল। আমি অবাক হয়ে অঘরীকে দেখছিলাম। আমার মন আর ব্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। মন একরকম বলছিল আর ব্রেন অন্যরকম। বেঁচে থাকলে অনেক টাকা কামানো যাবে, দীপক না করে দে। তখনই এই ব্রেন বলে, শ্মশানে মাত্র 15 মিনিট থাকার জন্য 5,000 টাকা পাবো। দীপক ভাব, তোর কতগুলো কাজ এক ঝটকায় পূরণ হয়ে যাবে। তোর চাচার দামি ওষুধ, তোর পড়ালেখার খরচ, ঘরের মেরামত, সবকিছু। হ্যাঁ দীপক, সবকিছু মাত্র 15 মিনিটে পূরণ হয়ে যাবে। হ্যাঁ করে দে, হ্যাঁ এখনই হ্যাঁ করে দে। মন যখন না করছিল, ব্রেইন তখন সায় দিচ্ছিল। দরিদ্রতা আর প্রয়োজন শ্মশানের অদেখা ভূতের থেকে অনেক বেশি ছিল। অবশেষে ব্রেইন জিতে যায় আর আমার মনটা হেরে যায়। ঠিক আছে, আমি আগামী শনিবার চলে আসব। একথা বলে আমি আমার বাড়ি ফিরে আসি। বাড়ি যাওয়ার পরেও আমার মাথায় অঘরী আর শ্মশানের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তারপর একদিন পরবর্তী শনিবার চলে আসে। সেই দিন সকাল থেকে আমি বেশ চিন্তিত ছিলাম। যদিও অঘরী আমাকে একাই শ্মশানে যেতে বলেছিল, কিন্তু আমি এত বোকা ছিলাম না যে এক অপরিচিত অঘরীর কথা শুনে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব। গ্রামে আমার অনেকগুলো কাছের বন্ধু ছিল, যাদের মধ্যে রাজু আমার ছোটবেলার বন্ধু ছিল। অঘরীর সাথে হওয়া সব কথা তখন আমি তাকে বলি। তখন সে খুশি খুশি হয়ে আমার সাথে শ্মশানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার সাথে আমার আরও 2 জন বন্ধু ছিল, আমান আর বানসিউ। তারপর আমরা 4 জন আত্মরক্ষা স্বরূপ একটি করে মোটা লাঠি আর টর্চ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হই। শ্মশান ঘাটের দক্ষিণ দিকে জঙ্গলি ঝাড় আর উঁচু উঁচু পাহাড় ছিল। আমি তৎক্ষণাৎ আমার বন্ধুদের ওই গাছগুলোর উপরে চড়তে বলে শ্মশান ঘাটের দিকে রওনা হই। আমি শ্মশানের কিছুটা কাছে যেতেই আমি একজনের আওয়াজ শুনতে পাই, এখানে এসো। এই আওয়াজ অঘরীর ছিল। তারপর যখন পিছনে ঘুরে তাকাই, আমি আমার সামনে কালো এক মানবাকৃতি দেখতে পাই, যেটা কিনা অঘরী ছিল। আসো, আমার সাথে আসো। আমি শ্মশান ঘাটে কিছুটা দূরের এক জমিতে বসে পড়ি। তার চারদিকে গোলবৃত্ত এঁকে আমাকে তার সামনে বসিয়ে দেওয়া হয়। দীপক, মনোযোগ দিয়ে শোনো। 12টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি। 12টা বাজলেই তোমাকে এই হাড়ি নিয়ে চিতার কাছে যেতে হবে। তোমার কাছে মাত্র 15 মিনিট সময় থাকবে। এই চিতার আগুন অনেক বেশি থাকবে। সেই চিতার উপর এই হাড়ি রেখে দেবে, কেমন? তারপর ঠিক 10 মিনিট পর এই হাড়ি উঠিয়ে সেখান থেকে চলে আসবে। একথা বলে সে ছোট একটি অগ্নিকুণ্ডে আগুন জ্বালায়। তারপর আস্তে আস্তে মন্ত্র পড়তে শুরু করে। সে কিছু মন্ত্র পড়ে আমার উপর কিছু একটা ছুঁড়ে মারে। তারপর চালে ভরা একটি হাঁড়িতে একটি বোতলে থাকা পানি ঢেলে দেয়। কিন্তু এটা পানি ছিল না। তার জ্বালানো আগুনের মধ্যম রোশনিতে আমি দেখতে পেলাম সেই পানির রং লাল। তাহলে কি এটা রক্ত? হঠাৎ করেই আমার সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। তবু আমি সাহস করে সেখানেই বসে থাকলাম। 12টা বেজে গিয়েছে, যাও, জলদি যাও। যেটা করতে বলেছি সেটা করে আসো। অঘরী এ কথা বলেই আমাকে চালে ভরা হাড়ি ধরিয়ে দেয়।
আমিও তৎক্ষণাৎ হাড়ি উঠিয়ে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে করতে শ্মশান ঘাটের ভেতরে চলে যাই। কিছুটা ভেতরে যেতেই দেখি শ্মশানে দুটি চিতা জ্বলছে। আগের জ্বালা চিতার আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, আর তার পাশের চিতার আগুন দেখে মনে হচ্ছিল এটা কিছুক্ষণ আগে জ্বালানো হয়েছে। আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে হিন্দু ধর্মের নিয়ম অনুসারে সূর্যাস্তের পরপর কোনো চিতা পোড়ানো হয় না, তাহলে এগুলো কে করছে? এইসব প্রশ্ন ভাবতে ভাবতে খুব দ্রুত ওই চিতাটির কাছে চলে যাই, আর ওই হাঁড়িটাকে একটি রশি দিয়ে বেঁধে চিতার পায়ের কাছে রেখে দেই। হাঁড়িতে সিদ্ধ হওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ততক্ষণ অবধি সবকিছু ঠিকই ছিল। হাঁড়ি থেকে চালের ভাব উঠে আসছিল, আর ভেতর থেকে আজব একটি গন্ধ ভেসে আসছিল। তখনই আমার মনে হয় কিছু একটার আওয়াজ শোনা যাচ্ছে। অগণিত পায়ের কদমের আওয়াজ আমি স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিলাম। ভয় পাওয়ার আগেই নিজের হুঁশ সামলে নেই। আমি অঘরীর বলা সবগুলো নির্দেশ ঠিকঠাক মতো পালন করছিলাম। ভয় আর চিন্তার কারণে আমি পিছনে ঘুরে তাকাই, দেখার জন্য এটা কিসের শব্দ। হায় ঈশ্বর, আমার পিছনে এক ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছিল। আমার চোখ কপালে উঠে গিয়েছিল, আমার পাগুলো সেখানেই জমে গিয়েছিল, হাত পা থর থর করে কাঁপছিল। যে চিতা থেকে আমি চালের হাঁড়ি উঠিয়ে আনছিলাম, সেই চিতাটাকে চারদিক দিয়ে বামন ঘিরে রেখেছে। এই বামনগুলো প্রায় 3.5 ফুটের মতো ছিল, সবাই ন্যাড়া আর একদম নগ্ন অবস্থায় ছিল। চিতা থেকে একের পর এক বেরিয়েই যাচ্ছিল। তাদের সংখ্যা কয়েকশো পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার থেকেও অবাক করার ব্যাপার হলো, এই ন্যাড়া নগ্ন বামনগুলো আমার দিকেই এগিয়ে আসছিল। তাদের মুখ থেকে চিৎকার আর চেঁচামেচির আওয়াজ বের হচ্ছিল, হারি আমাদের দিয়ে দাও, হারি আমাদের দিয়ে দাও। আমি সেই সময় শ্মশানের ঠিক মাঝখানে ছিলাম। বামনের সংখ্যা বেড়েই যাচ্ছিল, তারা চিতার থেকে একের পর এক বেরিয়ে আসছিল। তখনই আমার মন আমাকে বলল, দীপাক পালা, দীপাক পালা। সাথে সাথে বলতে বলতে আমি শ্মশানের বাইরে দৌড় দিলাম। হয়তো আমি দৌড় লাগাতে দেরি করে দিয়েছিলাম। 5-7 জন বামন আমার পা ধরে ফেলেছিল, আমার পায়ের মাংস চিবিয়ে চিবিয়ে গাচ্ছিল। কিন্তু আমি হার মানিনি। নিজের পুরো জান বাজি রেখে শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করি। তখনই রাজু, আমান, বান্সি 3 জনই হাতে লাঠি নিয়ে বুক উঁচু করে আমার সামনে দাঁড়িয়েছিল। দীপাক, চিন্তা করিস না, আমরা চলে এসেছি, তোর কিচ্ছু হবে না। রাজু একথা বলতেই তার সাথে সাথে আমান আর বান্সি দৌড়ে আমার কাছে আসে। কিন্তু ওই বামনের সংখ্যা অনেক বেশি ছিল, যার হিসাব করা আমার সাধ্য নয়। তখনই সেই চিতার থেকে এই বামনগুলো বেরিয়ে আসছিল। আমার সাথে আসা আমার বন্ধুগুলো এগুলো দেখে একটু হার মানেনি। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই বামনগুলোকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তারপর আমাকে ধরে শ্মশানের বাইরে নিয়ে যায়। তাদের মধ্যে থাকা একজন বামনও ওই শ্মশানের বাইরে আসেনি। ওই শ্মশানের ওই দরজার সামনে কোনো এক ফোর্সের মতো দাঁড়িয়েছিল আর চালের হাড়ি দেখছিল। আমরা সবাই শ্মশান ঘাট থেকে জীবিত বাইরে বের হয়ে আসছিলাম। একে অন্যকে পেয়ে খুব খুশি হচ্ছিলাম। কিন্তু সবার মনেই তখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, বামনগুলো কে ছিল আর কেন তারা হাড়ির পেছনে পড়েছিল? তারপর আমরা 4 জন সোজা ওই অঘরীর কাছে যাই। অঘরী আমাকে জীবিত ফিরতে দেখে চমকে ওঠে। আমার সাথে সাথে আমার বন্ধুদের রাগ চেহারা দেখে তার মাথা থেকে ঘাম ঝরতে শুরু করেছিল। সে ভয়ে আমাদের থেকে দূরে পালিয়ে যাচ্ছিল। আমার বন্ধুরা কোনো কথাবার্তা ছাড়াই লাঠি দিয়ে পিটিয়ে ওই অঘরীকে আধমরা করে দেয়, কিন্তু তখনও সে বেঁচে ছিল। কোনো কারণ ছাড়াই তোকে এইভাবে মারার কারণ হচ্ছে যেন তুই আবার কোনো মিথ্যা বলার ভুল না করিস, বুঝেছিস? এখন সোজাসুজি বল, এই বামনগুলো কারা ছিল? এই প্রশ্ন শুনে অঘনী একটু মন ভার করে শ্বাস নেয়। তারপর আস্তে আস্তে বলে, আমাদের তন্ত্রবিদ্যায় বামন পিশাচের কথা উল্লেখ্য। তাদেরকে আমরা রক্তপিশাচ বলি। তাদের একটি বরদান দেওয়া হয়েছে আর একটি অভিশাপও। এরা 100 জনম ধরে ক্ষুধার্ত। এরা শুধু রক্ত আর ভাত খায়, কারণ ভাত খেতেই তারা মুক্তি পায়। আর রক্তপিশাচ মুক্তি পেলে এই পৃথিবীতে 10টি করে সোনার মুদ্রা ছেড়ে দেওয়া হয়। রক্তপিশাচগুলোকে আমার দাদা অনেক সিদ্ধি আর তন্ত্রমন্ত্র বলে জাগিয়েছে, আর তাদের এই চিতার সাহায্যে এই পৃথিবীতে এনেছেন।
অঘরীর কথা শুনে আমরা আমাদের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। মানে এই হাড়িতে যতগুলো ভাতের দানা আছে ততগুলো দানার বদলে 10টি করে সোনার মুদ্রা দেবে? আমার এই প্রশ্ন শুনে অঘরী হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে, আর প্রতিটি দানা খাওয়ার পর রক্তপিশাচ এই দুনিয়া থেকে মুক্তি পেয়ে যাবে, আর সে 10টি সোনার টুকরায় পরিণত হবে। তখন রাজু ও অঘরীকে জিজ্ঞাসা করে, রক্তপিশাচ যদি শুধুই ভাত খাবে তাহলে আমাদের শরীরের মাংস কেন চিবিয়ে খেতে চাইছিল? তুমি ভুলে যাচ্ছ, রক্তপিশাচ শত বছর ধরে ক্ষুধার্ত। তার ক্ষুধা এতটাই অন্ধ বানিয়ে দিয়েছে যে এখন সে রাক্ষসে পরিণত হয়েছে। ভাতের দানা খেলে রক্তপিশাচ মুক্তি পাবে। এখন সে যতই মাংস খাক না কেন, আমার দাদা আমার বাবাকে রক্তপিশাচের কাছে তুলে দিয়েছিল, আর আমি আমার দাদাকে। এই লোভের পেট যেটা কখনোই ভরে না। আমি আর আমার বন্ধুরা এখন অঘরীর সমস্ত গল্প জেনে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে একটা সন্দেহ ছিল। যদি আজ আমরা এই শয়তানটাকে জীবিত ছেড়ে দেই, সে আবার কাল কোনো না কোনো দীপাক, রাজু অথবা বান্সিকে বোকা বানিয়ে রক্তপিশাচের মুখে ঢেলে দেবে। আমরা ওই চালে ভরা হাড়ি অঘরীর হাতে তুলে দেই। তাকে ধরে শ্মশানের ভেতরে আমরা ছেড়ে দেই। শ্মশানের দরজায় তখনও শত শত রক্তপিশাচ মুক্তির জন্য অপেক্ষা করছিল। বামুনরা চালের হাড়ির সাথে সাথে অঘরীর উপরেও ঝাঁপিয়ে পড়ে। আমরা আমাদের নিজের চোখে দেখছিলাম ভাতের দানা খাওয়ার সাথে সাথে একটি রক্তপিশাচ 10টি সোনার মুদ্রায় পরিণত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত হাড়িতে একটি চালের দানা ছিল, ততক্ষণ পর্যন্ত সেই চালের দানা খাওয়ার জন্য চিতা থেকে একটি একটি করে রক্তপিশাচ বেরিয়ে আসছিল। দেখতে দেখতেই আমাদের চোখের সামনে একটি সোনার পাহাড় দাঁড়িয়ে যায়। এতটা ভয়াবহ দৃশ্য দেখে আর সাহস হচ্ছিল না সেই সোনা ছোঁয়ার। আর ওই অঘরীর তো কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার শরীরের একটি টুকরাও আমরা কেউ খুঁজে পাইনি। কিন্তু কোনো একভাবে আমি সাহস করি, আর ভাতের দানা শেষ হওয়ার পর পিশাচের দাওয়াত সবগুলো সোনা আমি সেই শ্মশানেরই কোনো এক কোনায় দাফন করে দিয়ে আসি, যার খবর শুধুমাত্র আমিই জানি, শুধুমাত্র আমি। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।